আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ২রা জানুয়ারি পরীক্ষা। তো সময় আর বেশি বাকি নাই। এই শেষ সময়ে তোমাদেরকে আমি রুটিন প্রকাশের পর থেকে তোমাদের জন্য সুপার শর্ট বুস্টার সাজেশনস বই তৈরি করি। যে বই থেকে অবশ্যই কমন বাঁধবে তেমন গ্যারান্টি রয়েছে। তো সেই বইয়ের আলোকে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিয়েছিলাম। প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট, রাইটিং পার্ট ৩ টি পার্টেরই আলাদা ক্লাস দিয়েছিলাম। তো তোমরা আমার কাছে প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট রয়েছো কিছু, আমার অফলাইনের ব্যাচের স্টুডেন্ট রয়েছো এবং যারা সাজেশনস নিয়ে বাসায় ইউটিউব এবং ফেসবুকের ক্লাস মিলিয়ে পড়ছো, বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তোমরা। তো সার্বিকভাবে সকলেই পরীক্ষার্থী এবং আমার যারা আরিফস ইংলিশ কেয়ারের সাথে কানেক্টেড রয়েছো, তোমাদের পরীক্ষা পরীক্ষার প্রস্তুতির জন্য আমি তোমাদেরকে যাচাই করে নেওয়ার জন্য, তোমাদের নিজেদেরকে যাচাই করে নেওয়ার জন্য মডেল টেস্ট দিচ্ছিলাম। আজকে ৮ম মডেল টেস্টের প্রশ্নের সমাধান করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরীক্ষাটি দিয়েছো। এখন তোমরা পরীক্ষার প্রশ্নটির উত্তর মিলিয়ে নাও। যারা আগে পরীক্ষা দিতে পারোনি এই প্রশ্নটির, তারা ভিডিওটি যেখানে পজ করে রাখা প্রয়োজন সেখানে পজ করে রেখে তোমরা আবার দরকার হয় এখন পরীক্ষাটি দিলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাসটিকে করার আগে সবাইকে বলব, প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও যাতে অন্যান্য অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারে। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের মডেল টেস্টের সমাধান শুরু করি। In order to know whether a nation is rich or poor, একটি জাতি ধনী নাকি গরিব সেটা জানতে হলে, ডেভেলপড or আন্ডার ডেভেলপড, উন্নত নাকি অনুন্নত সেটা জানতে হলে, one does not need to count the number of its palatial buildings. একজন মানুষের তার চমৎকার, প্যালাসিয়াল মানে চমৎকার বা চমকপ্রদ, যেমন স্প্লেন্ডেড বলা যেতে পারে, ওয়ান্ডারফুল বলা যেতে পারে, এর ওয়ান্ডারফুল বিল্ডিংগুলোকে গণনা করার দরকার নেই। অ্যান্ড মনুমেন্টস, তার স্মৃতিস্তম্ভগুলোকে গণনা করার দরকার নেই। অর দ্য নাম্বার অফ দোজ পিপল হু এনজয় আ হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং, অথবা সেই সকল মানুষের জীবন জীবিকা বা জীবন পদ্ধতিকে বিশ্লেষণ করার দরকার নেই যারা একটা উচ্চতর জীবন যাপন করে। It is enough to count the numbers of its literate people. এর শিক্ষিত মানুষের সংখ্যাটাকে গণনা করলেই যথেষ্ট। অর্থাৎ একটি জাতি ধনী নাকি গরিব, উন্নত নাকি অনুন্নত সেটাকে যাচাই করতে হলে তার শিক্ষিত জনতাকে যাচাই করতে হয়। তাহলে আমরা বুঝতে যেতে পারি যে এই দেশটি বা জাতিটি ধনী নাকি গরিব, উন্নত নাকি অনুন্নত। দ্য রেট অফ লিটারেসি, সাক্ষরতার হার, অর ইলিটারেসি অথবা নিরক্ষরতার হার ইন আ কান্ট্রি ডিটারমাইন মানে নির্ধারণ করা। তো একটি দেশের সাক্ষরতা অথবা নিরক্ষরতার হার নির্ধারণ করে whether it is poor or rich, দেশটি ধনী নাকি গরিব। যদি লিটারেট হয় তাহলে ধনী, আর যদি ইলিটারেট হয় তারা গরিব। ডেভেলপড আর আন্ডার ডেভেলপড, তারা উন্নত নাকি অনুন্নত সেটা নির্ধারণ করে দেয় সাক্ষরতার হার এবং নিরক্ষরতার হার। The higher the rate of illiteracy in a country, একটি দেশের সাক্ষরতার হার যত বেশি থাকে, the greater will be the extent of poverty or illiteracy, নিরক্ষরতার হার যত বেশি থাকে, the greater will be the extent মানে মাত্রা, লেভেল বা ডিগ্রি, তো মাত্রা হবে অফ পোভার্টি দারিদ্র্যের মাত্রা, অ্যান্ড ব্যাকওয়ার্ডনেস এবং পশ্চাৎপদতার মাত্রা, অর্থাৎ পিছনে পড়ে থাকার মাত্রা বেড়ে যাবে। অর্থাৎ যদি ইলিটারেট হয়, তারা ইলিটারেসি তাদের মধ্যে বেশি থাকে, তাহলে ডেফিনেটলি সেই দেশটি পিছনে পড়ে থাকবে। ইলিটারেসি ইজ এ কার্স, নিরক্ষরতা একটি অভিশাপ। ইট ইজ দ্য রুট কজ অফ ইগনোরেন্স, এটি হচ্ছে অজ্ঞতার প্রধান কারণ। ইগনোরেন্স শব্দ তো অজ্ঞতা। হুইচ ফ্রাস্ট্রেটস, যেটি ব্যাহত করে, অর্থাৎ হিন্ডার করে, হ্যাম্পার করে, অল ডেভেলপমেন্ট এফোর্টস, সকল উন্নয়নমূলক প্রচেষ্টা, অফ দ্য গভর্নমেন্ট, সরকারের, অ্যান্ড দ্য কমিউনিটি এবং সম্প্রদায়ের। নো ডেভেলপমেন্ট এফোর্ট ক্যান সাকসিড, কোনো উন্নয়নমূলক প্রচেষ্টা সফল হতে পারে না আনলেস ইলিটারেসি ইজ ইরেডিকেটেড, যদি না নিরক্ষরতা দূরকরণ করা হয়। এডুকেটিং দ্য ইলিটারেট ইন এ কান্ট্রি, একটি দেশের
মানে নিরক্ষরদেরকে বা অশিক্ষিতদেরকে শিক্ষিত করা, লাইক বাংলাদেশের মতো একটি অশিক্ষিত দেশের মানুষকে শিক্ষিত করা উইথ সো ভাস্ট আ পপুলেশন, যাদের রয়েছে এত বিরাট জনসংখ্যা, ইজ আনডাউটেডলি আ জাইগান্টিক টাস্ক। এটা নিঃসন্দেহে একটি সুবৃহৎ কাজ। জাইগান্টিক মানে হচ্ছে সুবৃহৎ, আর আনডাউটেডলি মানে তো জানোই, ডাউট মানে সন্দেহ, তো আনডাউটেডলি নিঃসন্দেহে একটি সুবৃহৎ কাজ। নো ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তি, কমিউনিটি, সম্প্রদায় অর অর্গানাইজেশন অথবা সংস্থা, নর ইভেন দ্য গভর্নমেন্ট, এমনকি সরকারও নয়, ইজ ক্যাপেবল অফ সলভিং দিস হিউজ প্রবলেম, সরকারও এই বড় সমস্যাটি সমাধান করতে সক্ষম নয় সিঙ্গেল হ্যান্ডেড, একার হাতে। ইট ইজ দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ অল দ্য লিটারেট পিপল, শিক্ষিত সকল মানুষের সামাজিক দায়িত্ব হলো, মেন অ্যান্ড উইমেন, নারী পুরুষের দায়িত্ব হলো, টু মেক সাম কনসার্টেড এফোর্টস, কিছু সম্মিলিত প্রচেষ্টা করা উচিত, টু রিমুভ ইলিটারেসি, নিরক্ষরতা দূর করতে ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে। আশা করি প্যাসেজটা আমরা বুঝতে পেরেছি যে এখানে মূলত আলোচনা করেছে দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি, সাক্ষরতার হার, যেটা হচ্ছে একটি দেশের সাক্ষরতা কীভাবে উন্নতি করা যায়। প্রশ্ন আমরা আলোচনা করব, তোমরা প্রশ্ন ১-১০ মিনিট দেখে নিয়ে তারপরে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা প্যাসেজ দিয়ে খুঁজে খুঁজে লিখতে পারো। আচ্ছা, ঠিক আছে। দেখো, তো প্রথম প্রশ্নটি করেছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের কি টাইটেল দেওয়া যেতে পারে? তারপরে প্রশ্নটি করেছে, হাউ ক্যান এ কান্ট্রি ইটসেলফ বি এবল টু গেট রিড অফ পভার্টি, ইলিটারেসি অ্যান্ড ড্রব্যাকস? তো সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কীভাবে করবো তোমাদেরকে আগেই বলেছি। লিখে নেবে যে আনসার টু দ্য কোশ্চেন না। তোমার পজ দিয়ে যদি একটু নিজেরা চেষ্টা করো লেখার, তাহলে খুব ভালো হয়। তো প্রথমে আমরা লিখে নেব মাঝখান বরাবর এ, তোমাদেরকে আগেই বলেছি যে এটা মাঝখান বরাবর লিখবা, বাম পাশে লিখলে ভালো দেখাবে না। আচ্ছা, প্রথম প্রশ্নটি বলেছে, হোয়াট ইজ দ্য টাইটেল? তো টাইটেলটা কি হতে পারে? তাহলে বলতে পারি যে দি টাইটেল অফ দ্য প্যাসেজ মেবি, কি হতে পারে, যে দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি। আচ্ছা, শেষ। তোমাকে তো ২টি নম্বর, রাইট? তো ২টি নম্বরের জন্য একটা লাইন লিখা অবশ্য সেটা স্ট্যান্ডার্ড হয় না, আরেকটু লিখতে হবে। তো কি বলা যায় যে এরপর একটু বাড়াই লিখলাম, দ্য এন্টায়ার টেক্সট ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি, সাক্ষরতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। তাহলে আমরা একটা এক্সট্রা লাইন ঢুকিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেনটা অর্থ পড়ে বুঝতে হবে। লিখছে, হাউ ক্যান এ কান্ট্রি, কিভাবে একটি দেশ, ইটসেলফ বি এইবল, সক্ষম হতে পারে, টু গেট রিড অফ পভার্টি, ইলিটারেসি অ্যান্ড ড্রব্যাকস। আগে সাবজেক্টটা লিখবো, এ কান্ট্রি, একটা দেশ। সাবজেক্টটা যদি লিখি প্রথমে, এখানে আমরা প্রথমে সাবজেক্টটা লিখবো যে এ কান্ট্রি, এ কান্ট্রি ক্যান itself be able to get rid of poverty, illiteracy and drawbacks, and তোমার কি বলছে, and drawbacks, কিভাবে তারা ড্রব্যাক থেকে মুক্ত পেতে পারে। তো কিভাবে পেতে পারে, আমরা প্যাসেজ থেকে যদি হেল্প নেই, পেতে পারে যে কিভাবে পারে ড্রব্যাকসগুলো দূর করতে। যেমন এখান থেকে আমরা যদি লিখি, no development effort can succeed unless illiteracy is eradicated, educating the illiterate people। আচ্ছা, এখান থেকে আমি কয়েকটা লাইন নিলাম, আমি যা লিখছি ওটা বাদ দিয়া জাস্ট সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারটা একটু হাইলাইট করে জাস্ট এই লাইনগুলো আমি নিয়ে যাচ্ছি, এটাই অ্যান্সার বলতে পারো, হয়ে গেল। তারপরের প্রশ্নটি কি বলেছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া, যেটা আমরা সবসময় লিখে থাকি, যেমনটি করি সেভাবে লিখবো। আর প্রথমে তো বিটা মাঝখানে লিখবা, তারপর হচ্ছে তোমার একটা বক্স নিবা, তাহলে বক্স নাও। আচ্ছা, একটা বক্স হচ্ছে তোমার মেইন আইডিয়া, তারপরটা হচ্ছে তোমার সাপোর্টিং আইডিয়া। তাহলে এবার আমরা মেইন আইডিয়া কি হতে পারে, মেইন আইডিয়া একটু বরাবর লিখবা, দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি, রাইট,
সাক্ষরতার গুরুত্ব। এবার আমরা সাপোর্টিং আইডিয়াগুলো লিখব, যেটা হচ্ছে সাক্ষরতার গুরুত্ব আইডিয়াটাকে সাপোর্ট করে। প্যাসেজ থেকে যদি লিখি আমি দেখে যে ইন অর্ডার টু নো, এটা লাইনটা অবশ্য লেখা যায় বাট একটু বড় হয়ে যায়, এর জন্য লিখব না। লিখব দ্য রেট অফ লিটারেসি অর ইলিটারেসি ইন এ কান্ট্রি ডিটারমাইন্স ওয়েদার ইট ইজ রিচ অর পুর, ডেভেলপড অর আন্ডার ডেভেলপড। এটা একটা আইডিয়া হতে পারে। তারপরে এটা একটা আইডিয়া হতে পারে, দি হায়ার দ্য লিটারেসি রেট ইন এ কান্ট্রি, দ্য গ্রেটার উইল বি দ্য এক্সটেন্ট অফ পুভার্টি অ্যান্ড ব্যাকওয়ার্ডনেস, এটা একটা হতে পারে। তারপরে তোমার কি বলতে পারে যে আরেকটা আইডিয়া কি হতে পারে যে নো ডেভেলপমেন্ট ক্যান সাকসিড আনলেস ইলিটারেসি ইজ এরাডিকেটেড, এটা হতে পারে। শেষ লাইনটা হতে পারে আমাদের সাপোর্টিং আইডিয়া যে ইট ইজ দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা 4টি সাপোর্টিং আইডিয়া আমি এখানে নিয়ে যাচ্ছি এবং এখানে আমরা বসিয়ে দেব। জাস্ট রোমান সংখ্যা দিয়ে লিখবা সাপোর্টিং আইডিয়াগুলো, লাইক এরকম। এটা হচ্ছে আমার সেকেন্ড সাপোর্টিং আইডিয়া। তারপরে হচ্ছে তোমার এটা, তারপরে শেষে হচ্ছে 4 নম্বর, 5 নম্বর শেষ, 4 নম্বর গেল। এরপর আসো বলছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দেম। ফাইন, তো কীভাবে করা যায়? প্রথমে আমরা বক্স নিব, তিনটা বক্স নিব। আগে সিটা লিখে নেব মাঝখান বরাবর। আচ্ছা, তো প্রথমে আমরা লিখবো গিভেন ওয়ার্ড, তারপর লিখবো হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং, তারপর সেন্টেন্স মেকিং। আমরা করবো গিভেন ওয়ার্ডস, তারপর লিখবো হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং, তারপর লিখবো সেন্টেন্স মেকিং। তো আসো আমরা লিখি। প্রথম শব্দটা কি আছে? প্যালাশিয়াল। প্যালাশিয়াল মানে হচ্ছে চমৎকার, সরি, চমৎকার বা তোমার ওয়ান্ডারফুল বলতে পারো তুমি। তো প্যালাশিয়াল এটা নাও, প্যালাশিয়াল চমৎকার। তাহলে ওয়ান্ডারফুল, স্প্লেন্ডিড বলতে পারি। তো বাক্য রচনা করা যাক তোমার প্যালাশিয়াল দিয়া, যে কি বলা যায় যে বাংলাদেশ না বলে বলতে পারি যে দেয়ার আর মেনি প্যালাশিয়াল বিল্ডিংস ইন আওয়ার এরিয়া। আমাদের এলাকায় অনেক প্যালাশিয়াল বিল্ডিং রয়েছে। তারপর বলেছে ডিটারমাইন্ড মানে হচ্ছে নির্ধারণ করে দেওয়া। আচ্ছা, ডিটারমাইন্ড মানে হচ্ছে নির্ধারণ করে দেওয়া, অর্থাৎ তোমার ডিসাইড করে দেওয়া, রাইট? ডিসাইড, তাহলে বাক্য রচনা করে যাক তোমার ডিটারমাইন্ড দিয়া, যে হিজ কি বলা যায় যে হিজ ইন্টারফেয়ারেন্স তার যে ইন্টারফেয়ারেন্স ডিটারমাইন্ড মাই প্ল্যান, আমার প্ল্যানকে নির্ধারণ করে দিয়েছিল। আচ্ছা, তারপরে প্রশ্নটি রয়েছে এক্সটেন্ট শব্দের মাত্রা, তো মাত্রা বলতে পারি ডিগ্রি। তাহলে এক্সটেন্ট বলতে পারো যে আই লাভ মাই কান্ট্রি টু আ গ্রেট এক্সটেন্ট। আমি আমার দেশকে মানে বিশাল মাত্রায় ভালোবাসি। তোমরা আন্ডারলাইন করে দিও যে শব্দ দিয়ে বাক্য রচনা করছো। ইগনোরেন্স মানে অজ্ঞতা, অজ্ঞতা, এটাকে বলতে পারো অসচেতনতা। আনঅ্যাওয়ারনেস বলতে পারো, আনঅ্যাওয়ারনেস। তো ইগনোরেন্স দিয়ে বাক্য রচনা করো যে ইগনোরেন্স ইজ দ্য রুট কজ অফ কি বলা যায় অফ ব্যাকওয়ার্ডনেস। আচ্ছা, তারপরের প্রশ্নটি বলেছে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, তাহলে আমরা এটার লিখতে পারি হচ্ছে পার্সন। যেমন এভরি ইন্ডিভিজুয়াল বা অ্যান ইন্ডিভিজুয়াল শুড ডু হিজ ডিউটি। প্রত্যেকে তার দায়িত্ব পালন করা উচিত। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, তো রেসপন্সিবিলিটি বলা যেতে পারে ডিউটি বা টাস্ক বলা যেতে পারে, তুমি যা বলো, আমি ডিউটি বলছি। যেমন ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ওয়ার্ক
ফর আওয়ার কান্ট্রি। আমাদের দেশের জন্য কাজ করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। তারপরে আমরা দেখো ডি দাগে কি বলেছে? ডি দাগের প্রশ্নটি দেখি সবাই। বলছে হোয়াট ইস দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স? তোমরা জানো কিভাবে লিখতে হবে। প্রথমে ডি নম্বর লিখবা হচ্ছে এরকম। তোমরা প্রথমে লিখবা হোয়াট ইস দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স? দ্য ফার্স্ট সেন্টেন্সটা একটু পড়া যাক। ফার্স্ট সেন্টেন্সে কি বলেছে? ইন অর্ডার টু নো whether a nation is rich or poor, developed or underdeveloped, one does not need to count the number of its palatial buildings and monuments to or the number of those people who enjoy a high standard of living. তাহলে কি বলা যেতে পারে? One does not need to count the number of its does not need to count. হ্যাঁ, আমরা এর সাথে কোনটা নিতে পারি? প্যাসেজের সাথে আলোচ্য বিষয়টা তো আসলে তেমন কোনো মিলে না ফার্স্ট সেন্টেন্সে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যেটা ধরে নিতে পারি, আমরা নেশন কথাটাকে যদি ধরি, যেহেতু শিক্ষার সাথে নেশন কথাটা একটু জড়িত আছে, তার জন্য এটা নিতে পারি। তো এটা যদি নেই তাহলে আমরা বলব যে হোয়াট ইস দ্য কিওয়ার্ড? তো আচ্ছা, তো কিওয়ার্ডটা হচ্ছে কি তোমার? যে আমি নেশন নিয়েছি, রাইট? তাহলে নেশন ইজ দ্য keyword in the first sentence of the passage. প্যাসেজের প্রথম গেল। এরপরেরটা তো সকলের মুখস্থ থাকার কথা। আমি তোমাদের দেখাচ্ছি কোথা থেকে লিখবা। দেখো এখানে আমাদের তোমাদের এই টেকনিক দেওয়া রয়েছে। শর্ট টেকনিক দিয়েছি কিভাবে তোমরা লিখতে পারো কিওয়ার্ড। তো সেইটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এরপর এটা আমি কপি করে নিলাম। জাস্ট এখানে বসিয়ে দিলাম যে নেশন ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য first sentence of the passage. It helps us understand the meaning of the sentence. Again, the keyword is important because it is needed for the structure of the sentence. We cannot think the diction of the sentence without the words. So, nation is the keyword in this sentence. In this way, the word helps us to understand the meaning of the passage. তারপরে এই নম্বর প্রশ্ন রয়েছে। তারপরে আমরা গ্রামারে চলে যাব। এই নম্বর প্রশ্নটা হচ্ছে সামারি লেখা। সামারিটা মাঝখান বরাবর লিখবা। অবশ্যই এটা টাইটেল দেবা। টাইটেলটা হতে পারে তোমার দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি, সাক্ষরতার গুরুত্ব। বাম পাশে তোমার তারপর থেকে লেখা শুরু করবে। তো প্রথমেই লিখবে যে দ্য টেক্সট বা দি প্যাসেজ ডিলস উইথ, প্যাসেজটি আলোচনা করেছে দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি, সাক্ষরতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। এরপর তোমরা ওই যে সাপোর্টিং আইডিয়া লিখেছিল, ওই সাপোর্টিং আইডিয়ার যে 4টা আইডিয়া আছে এটা জাস্ট প্যাসেজ আকারে লিখে দেবা, এনাফ হয়ে যাবে। 5টা লাইনে আমরা সামারি করে দেবো। আমাদের সামারিতে নম্বর থেকে 4 বা 5 সমস্যা নাই। তো এই হচ্ছে আমি এখান থেকে বসাই দিলাম। এটাকে একটু একটা প্যারায় সাজাতে হবে। এক প্যারায় লিখতে হবে। একাধিক প্যারায় লিখলে হবে না। আচ্ছা, যেন একটা প্যারা হয়। ওকে, আমি এক প্যারায় সাজিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেল। এভাবে তোমরা পরীক্ষায় লিখবা। তারপরে আসো আমাদের কারেকশন। এবার কিন্তু অবশ্যই তোমাকে পজ দিতে হবে। পজ দিয়ে তোমাকে অবশ্যই এটাকে নিজের চেষ্টা করতে হবে। আমি তোমাকে সময় দিচ্ছি। আশা করি তুমি সময় নিচ্ছ এবং তুমি নিজের চেষ্টা করো। ধন্যবাদ। আশা করি তুমি সময় নিয়েছো এবং এবার তুমি আমার সাথে উত্তরটি মিলাও যে কি উত্তর হতে পারে। যে কারেকশনের উত্তর তোমার দেখো কারেকশনে তুমি কয়টা পাচ্ছ? কমপক্ষে 5টার ভিতরে তুমি কত পাচ্ছ এটা তুমি নিজেকে নম্বর দাও। যদি বেশি করে থাকো সেটা মিলানোর ব্যাপার। বাট তুমি 5টার ভিতরে কত পাচ্ছ সেটা তুমি দেখো 5টা তোমার হচ্ছে কিনা। তো প্রথমে আনসার টু দ্য কোয়েশ্চেন নাও। আমি কিন্তু খুব বেছে উত্তরগুলো সাজিয়েছি প্রশ্নগুলো। এগুলো বোর্ডের প্রশ্ন না। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন টেস্ট পেপারসের প্রশ্ন। বোর্ডের বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো বোর্ড নেই। মানে বিগত বছরের প্রশ্নের কথা আরকি বলছিলাম। এটা বিগত বছরের প্রশ্ন না। এটা হচ্ছে জাস্ট একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। তো তোমরা দেখো কতটা পারলা তোমরা। প্রথম প্রশ্ন রয়েছে রুদ্র ডিড ব্যাড ইন দ্য এক্সামস। রুদ্র পরীক্ষায় ব্যাড করেছে মানে খারাপ করেছিল। কথাটা তা হবে না। কথাটা অ্যাডভার্ব আসবে যে রুদ্র ডিড ব্যাডলি ইন দ্য এক্সামস। এখানে ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তোমার এটাকে বলা হয় তোমার ব্যাডটা হচ্ছে এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ উনি বলতে চাচ্ছি, কিন্তু হবে এটা হচ্ছে অ্যাডভার্ব হবে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ যদিও অ্যাডভার্বের কাজ করে, বাট এখানে ব্যাড কথাটা যায় না। এর জন্য রুদ্র ডিড ব্যাডলি ইন দ্য এক্সামস। তারপরের প্রশ্নটি ইউ হ্যাড বেটার লেফট দ্য প্লেস নাও। সবাই রুলস খেয়াল করো, রাইট কমা ভার্বসের রুল।
যে হ্যাড বেটার একটা মডাল অক্সিলারি ভার্ব। হ্যাড বেটার, কুড রাদার, ঠিক আছে? তো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এর মতো হ্যাড বেটার একটা মডাল অক্সিলারি। তো হ্যাড বেটার যদি মডাল অক্সিলারি ভার্ব হয়, তাহলে অবশ্যই মডাল অক্সিলারি ভার্বের পরে বেস ভার্ব বসে। এইখানে যে লেফট ভার্বটা দেখতে পাচ্ছ, এটাকে বেস ভার্বে নিতে হবে, মানে মূল ভার্বে নিতে হবে। তো কিভাবে আমরা মূল ভার্বে নিতে পারি? লেফটের মূল ভার্ব হচ্ছে তোমার লিভ। সো কারেক্ট আনসারটা হচ্ছে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস নাও। সি নম্বর প্রশ্নটা, মোর দ্যান ওয়ান বয় হ্যাভ ডান ইট। তো এখানে কথাটা বলেছি মোর দ্যান ওয়ান বয়েজ। দেখো একজন তো বয়েজ হয় না, একজন তো বয় হয়। তার জন্য কারেক্ট আনসারটা দাঁড়াচ্ছে তোমার মোর দ্যান ওয়ান বয়। এখন সাবজেক্টটা হয়ে গেছে সিঙ্গুলার, যে কারণে হ্যাজ ডান ইট। ২ নম্বর প্রশ্ন, দ্য ইকোনমিক্যাল পজিশন অফ দ্য কান্ট্রি ইজ ব্যাড। দ্য ইকোনমিক্যাল ঝামেলাটা এইখানটায় রয়েছে দেখো। ইকোনমিক্যাল কথাটার মানে হচ্ছে মিতব্যয়ী। যিনি আয় বুঝে ব্যয় করেন তাকে বলা হয় মিতব্যয়ী, ইকোনমিক্যাল। আর ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক। তো আমাদের ইকোনমিক্যাল কথাটার মানে হচ্ছে মিতব্যয়ী। তো হবে হচ্ছে ইকোনমিক্যাল কন্ডিশন পজিশন। তাহলে কারেক্ট আনসারটা দাঁড়াচ্ছে দ্য ইকোনমিক্যাল 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 না সরি ইকোনমিক পজিশন অফ দ্য কান্ট্রি ইজ ব্যাড। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। ৩ নম্বর প্রশ্নটি দেখো, লেট হি আছে। তো লেটের পর হচ্ছে অবজেক্ট বসবে এখানে হিট। তো হির অবজেক্ট আছে তোমার মি। লেট সরি মি না হিম, লেট হিম অ্যান্ড মি গো। আমাকে এবং তাকে যেতে দাও। হোয়েন হি উইল কাম আই শ্যাল গো আউট। এটা একটা কন্ডিশন প্রকাশ করেছে এফ নম্বরে। তো কন্ডিশন প্রকাশ করলে অবশ্যই ইফ দিয়ে প্রকাশ করা হয়। তো ইফ হি উইল কাম, হি কামস, ইফ হি কামস যদি সে আসে, আই শ্যাল গো আউট। কেননা আমরা জানি যে ফার্স্ট রোটেশনের সূত্র হচ্ছে তোমার ইফ এর পর যদি প্রেজেন্ট টেন্স থাকে ডান পাশে শ্যাল উইল বা ফিউচার ইনডিফিনিট টেন্স। সো এই ফরম্যাটে আমাদের যেতে হবে। তো এখানে সম্পূর্ণ বিষয়টা ভুল রয়েছে। যে নম্বরে বলেছে আই মেট 2 ফিমেলস, আমি ২ টি মহিলার সাথে দেখা করেছিলাম। তো কথাটা হবে আমি ২ টি মেয়ের সাথে দেখা মানে মহিলার সাথে দেখা করেছিলাম এর অর্থে আই মেট 2 ফিমেলস না বলে 2 উইমেন। আমরা ২ জন মহিলার সাথে দেখা করেছিলাম। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব আমাদের ডব্লিউএস কোয়েশ্চেনে। দেখো তুমি চেষ্টা করো। তারপরে চেষ্টা করে আমি তোমাদেরকে অ্যান্সার গুলো মিলিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পরীক্ষায় মানে এগুলো পারলে তুমি জাস্ট আমি বলব যে তুমি জাস্ট একটা মানসম্মত প্রস্তুতি নিয়েছো। যদি তোমার এই প্রশ্নগুলো হয়, সেক্ষেত্রে অবশ্যই ধরা যেতে পারে তুমি পরীক্ষা অবশ্যই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে। তো দেখা যাক কি বলছে। সময় নাও। সময় নিয়ে তুমি পজ দিয়ে ভিডিওগুলো নিজের চেষ্টা করো। আচ্ছা, ১ম প্রশ্নটি করেছে দে ওয়্যার লেট, তারা দেরি করেছিল ডিউ টু ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে। তাহলে প্রশ্ন করো কেন তারা লেট করেছিল? উত্তর আসবে ট্রাফিক জ্যামের কারণে। তাহলে ডিউ টু ট্রাফিক জ্যাম কথাটা যদি বাদ দেই, তাহলে ১ম এ প্রশ্ন করতে হবে হোয়াই, তারপর অক্সিলারি হচ্ছে ওয়্যার, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ লেট। অ হোয়াই ওয়্যার দে লেট। ফররুখ আহমেদ রোড সাতসাগরের মাঝি। ফররুখ আহমেদ সাতসাগরের মাঝি লিখেছিলেন। প্রশ্ন করো কে লিখেছিল? ফররুখ আহমেদ লিখেছিল। তাহলে এই ফররুখ আহমেদের জায়গায় শুধু হু কথাটি বসবে, তাহলে হয়ে গেল। তাহলে হু রোড সাত সাগরের মাঝি। আচ্ছা, তারপরের প্রশ্নটি রয়েছে দ্য ফার্মার্স হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে লং। কৃষকরা সারাদিন কাজ করেছে। প্রশ্ন সময়ের ব্যাপ্তি বোঝাতে সবসময় তোমরা হাউ লং দিয়ে প্রশ্ন করবে। হাউ লং মানে কতটুকু লম্বা এরকম না, কথা হচ্ছে কতক্ষণ। এটা সময় নির্দেশ করে। এটা অনেকে ভুল করে। সো আমাদের করতে হবে যে হাউ লং, তাহলে হ্যাভ, সাবজেক্ট হচ্ছে দ্য ফার্মার্স, বাকি অংশ বিন ওয়ার্কিং। কৃষকরা কতক্ষণ কাজ করছে। ২ নম্বর প্রশ্নটা রয়েছে দ্য ডিকশনারি কস্ট মি টাকা 350 মানে সরি টাকা 350 অথবা 350 টাকা।
তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে প্রশ্নটা যে কত পরিমাণ বোঝাতে অবশ্যই তোমাকে হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হবে। সো পরিমাণটা একটু বাদ যাবে। তো এখানে পরিমাণ বলতে কি হাউ মাচ। এখন আসো অক্সিলিয়ারি ভার্বটা কি আসবে? ভার্ব হচ্ছে কস্ট। তো আমরা জানি কস্টের ৩ টাই এক। কস্ট। তো এখানে মাই দি ডিকশনারি থার্ড পারসন সিঙ্গুলার যদি মূল প্রেজেন্ট টেন্স হতো তাহলে এস থাকতো। যেহেতু এস নাই তাহলে পাস্ট টেন্স ডিড। সাবজেক্ট হচ্ছে দ্য ডিকশনারি। হাউ মাচ ডিড দ্য ডিকশনারি তারপর কস্ট মি বলতে কস্ট ইউ। আচ্ছা, নম্বর প্রশ্ন শি ইউজেস হার সিস্টার্স কম্পিউটার। সে তার বোনের কম্পিউটার ব্যবহার করে। প্রশ্ন করতে পারো কার কম্পিউটার? উত্তর আসবে তার বোনের কম্পিউটার। তাহলে তার বোনের কম্পিউটার মানে হুজ কম্পিউটার? এটা হচ্ছে তোমার ডবল এস কোয়েশ্চেন। হুজ কম্পিউটার মানে কার কম্পিউটার? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে তোমার ইউজেস ডাস তার জন্য ডাস। তোমরা একটু খেয়াল করে দেখবা তোমরা কিন্তু অনেকেই অনেকদিন পর লেখাপড়া করো তো ডাসকে ডোজ বানাই ফেলাও। এটা হচ্ছে ৯০% ছাত্রছাত্রী করে এই কাজটা। মানে না লিখতে ডাসকে ডোজ বানাই ফেলায়। সো তোমরা ডাসকে ডোজ বানাবা না, ডাস হবে। তারপরে সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ হচ্ছে ইউজ। তারপর হচ্ছে আ নোবডি নোজ হোয়েন ডেথ উইল কাম। কেউ জানে না কখন মৃত্যু আসবে। তো নোবডি থেকে শুধু নোবডির জায়গায় হু বসিয়ে দিবে, তাতেই হয়ে যাবে। সহজ উত্তর যে হু নোজ হোয়েন ডেথ উইল কাম। কে জানে মৃত্যু কখন আসবে? হি রেড দ্য বুক থ্রাইস। সে বইটিকে ৩ বার পড়েছিল। ৩ বার যেহেতু ৩ বার পড়ে না, ৩ বার পড়েছিল। তাইলে বলতে হবে হাউ অফেন কতবার? কোন কাজের পরম্পরা বোঝাতে অবশ্যই তোমরা হাউ মাচ দিয়ে না হাউ অফেন দিয়ে করবে। তাহলে হাউ অফেন ডিড সাবজেক্ট হচ্ছে হি রিড দ্য বুক। হলো? আশা করি তোমাদের ৫ টা হয়েছে। একটু নিজেরা চেক করে দেখো এবং নিজেকে নম্বর দাও কারেকশনে কত পেলা, তুমি ডবল কোয়েশনে কত পেলা। এরপরে চ্যালেঞ্জ নাও তুমি রাইট ফর্ম অফ ভার্বস কত পাচ্ছ। নিজে চেষ্টা করো। তারপরে নিশ্চয়ই তুমি নিজেকে যাচাই করে নিবে। তো ১ম এ লিখে নেব। তোমরা পজ দাও, ভিডিওটা পজ দাও। পজ দিয়ে চেষ্টা করো। আমি এর মধ্যে একটু অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন আমি লিখে ফেলি। আশা করি তোমরা করেছো ইতিমধ্যে। তো করলে আমি একটু অ্যান্সারগুলো আমার সাথে মিলাও। ১ম এ হচ্ছে দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক। দেখো সাবজেক্ট হচ্ছে সবসময় অ্যালং উইথ সরি উইথটা বোধহয় টাইপিং মিস্টেক হয়েছে উইথ। তো উইথ এর বাম পাশে দেখতে হবে অ্যালং উইথ এর বাম পাশে কে আছে? অ্যালং উইথ এর বাম পাশে আছে তোমার দ্য টিচার। তাহলে লিখতে হবে দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস তার ছাত্রছাত্রীদের সাথে নিয়ে ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক। একটি পিকনিকের আয়োজন করেছিল। তাহলে এখানে ভার্ব হচ্ছে তোমার ইজ। কেননা আমার সাবজেক্ট আছে দ্য টিচার একজন থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য মূল ভার্বের সাথে মানে এখানে বি ভার্ব থেকে ইজ চলে আসছে রাইট? আচ্ছা ২ নম্বর প্রশ্নটি রয়েছে মোর দ্যান 80% ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার্স ড্যাশ ইন ইংলিশ। সাবজেক্টটা রয়েছে মোর দ্যান 80% ইনফরমেশন ৮০% বেশি তথ্য। তাহলে ৮০% বেশি তথ্য এটা হচ্ছে তোমার সিঙ্গুলার। কেননা ভগ্নাংশ সবসময় সিঙ্গুলার হয় এটা তো আমরা সবাই জানি। তারপর তথ্যের যে ব্যাপারটা এটা তো অবশ্যই সিঙ্গুলার। এখানে আবার কম্পিউটার সাথে এস রয়েছে। এটা দেখে আবার অনেকে ভুল করতে পারে যে এটা বোধহয় প্লুরাল বা অনেকগুলো বুঝাইছে কিন্তু তা নয়। আমাদের সাবজেক্টটা হচ্ছে ইনফরমেশন। দ্যাটস ওয়াই এখানে তোমাকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। কথাটা বলতে হবে more than 80% information in the world's computers is in English, right? এখানে তোমার সাবজেক্টটা দিতে হবে সিঙ্গুলার সাবজেক্ট। ইজটা নিতে হবে তোমার এখানে। আশা করি বুঝতে পেরেছ? তারপরে সি নম্বর প্রশ্ন। জেরি ড্যাশ ইন দ্য অরফ্যান্স সিন্স হি ওয়াজ 4। জেরির বয়স ৪ বছর থেকে জেরি এতিমখানায় রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো জেরি হ্যাজ বিন ইন দ্য অরফ্যানেজ। জেরি এতিমখানায় রয়েছে সিন্স হি ওয়াজ 4। তার বয়স ৪ থেকেই সে এতিমখানায় রয়েছে। তাহলে আমরা হ্যাজ বিন কথাটি বলব। কেননা কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে
হ্যাভ বিন হ্যাজ বিন, কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্র্যাকেটে মেইন ভার্ব নাই, তার জন্য শুধু বি ভার্ব থেকে হ্যাজ বিন আসবে, তাই। তারপরে হি ফেইন্ট, সে মূর্ছা গেল, সরি সে ভান করলো, অ্যাজ দো যেন মনে হয়, হি ড্যাশ ডেড। তোমরা জানো যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর বাম পাশে ফার্স্ট টেন্স থাকলে ডান পাশে হ্যাড প্লাস ভি3, তাহলে উত্তরটা আসবে হি ফেইন্ট, সে ভান করলো, অ্যাজ দো যেন মনে হয়, হি হ্যাড বিন ডেড। অর্থাৎ ফেইন্ট পাস্ট ইনডিফিনিট এর জন্য ডান পাশে তোমার পাস্ট পারফেক্ট, সেটা হচ্ছে হ্যাড বিন, হ্যাড প্লাস ভি3। আচ্ছা, অর্থাৎ অ্যাজ দো বা অ্যাজ ইফ এর বাম পাশে ভি2 থাকলে ডান পাশে হ্যাড প্লাস ভি3। তোমাদের সূত্র পড়িয়েছি, তোমরা দেখবে 20 নম্বর সূত্র আমার শিটের। হি লেট মি গো, সে আমাকে যেতে দিয়েছিল। লেট একটু মডেল অক্সিলারি ভার্ব, এর জন্য কখনো পরিবর্তন হবে না। হি লেট মি গো, গোই বসে যাবে, গোই আনসার, বেস ভার্ব যেহেতু। আচ্ছা, এফ নম্বর প্রশ্নটা রয়েছে মাই ফাদার বিলিভড দ্যাট, আমার বাবা বিশ্বাস করতেন যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য কাকে বলে? যেটা গতকালকে সত্য ছিল, আজকেও সত্য, ভবিষ্যতেও সত্য, সেটা হচ্ছে চিরন্তন সত্য। তাহলে এটা কোনো টেন্সের পরিবর্তন হয় না, সেটা সবসময় প্রেজেন্ট টেন্স থাকে। মাই ফাদার বিলিভ দ্যাট, আমার বাবা বিশ্বাস করতেন যে, যদি অতীতের কথা, কিন্তু এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অনেস্টি। আচ্ছা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কয়টা হচ্ছে তোমাদের? একটু নিজেকে নম্বর দিও, দেখো কত হচ্ছে তোমার। এরপরে বাক্যটি রয়েছে ফুটবল ইজ এ গেম, ফুটবল হচ্ছে একটা গেম, প্লেড যেটা খেলানো হয়, এটা হচ্ছে তোমার তোমার এখানে যে প্লে কথাটা রয়েছে সেটা হচ্ছে গেমের তোমার পোস্ট মডিফায়ার। তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল হিসেবে, পাস্ট পার্টিসিপেল গেমের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করবে। প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কত হলো, নিজেকে একটু নম্বর দাও এবং দেখো আসলে মিলিয়ে যে তোমার কত পাচ্ছ তুমি। অর্থাৎ কারেকশন, ডবলস কোশ্চেন এবং রাইট ফর্ম ভার্স মিলে তোমার কত অলরেডি গণে দেখো। এবার তোমাকে করতে হবে আর্টিকেল। তোমাকে আর্টিকেল দিচ্ছে, আর্টিকেলটা তুমি নিজে মিলাও আমার সাথে। আমি তোমাদেরকে ততক্ষণে পজ দিয়ে ভিডিওটি লেখো, ততক্ষণে আমি আনসার টু দ্য কোশ্চেন নাম লিখে ফেলি। আনসার টু দ্য কোশ্চেন নাম 5। দেখো কার কয়টা হলো, মিলিয়ে দিচ্ছি, সবাই মিলাও নিজের সাথে। COVID-19 is a pandemic making the whole world stand still, যেটা সারা পৃথিবীকে স্ট্যান্ড স্টিল বা দাঁড় করিয়ে রেখেছে। There is no certain antidote to this disease, এই রোগের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। This disease is caused, এই রোগটি ঘটে থাকে বাই এ ভাইরাস, এটা ভাইরাস কর্তৃক, কল্ড করোনা ভাইরাস। দ্য কমন সিমটমস আর সবথেকে সাধারণ লক্ষণগুলো হচ্ছে ফেভার, থ্রোট ড্রাইং, তারপরে হচ্ছে তোমার সেভিয়ার কফ এটসেট্রা। We must follow some health rules to prevent this giant. Wearing masks is a good suggestion as it spreads through air droplets. Moreover, we should maintain a minimum distance, একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, from each other when we go outside our homes. আশা করি তোমরা পাঁচটার ভিতরে তোমাদের পাঁচটাই হয়েছে। যদি একটু কম হয় সেটাও নিজেকে মার্ক করো। দেখো 4টি আইটেমে কত পাইলে তুমি, কারেকশন, তারপরে হচ্ছে তোমার ডবলস কোশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস এবং আর্টিকেল মিলিয়ে কত পাচ্ছ। এবার তুমি রিয়ারেন্সটা মিলাও, রিয়ারেন্সে তুমি কত পাচ্ছ। আচ্ছা, তো আমি লিখছি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 6। এর মধ্যে তুমি নিজেকে একটু মিলিয়ে দেখো কত হচ্ছে তোমার। আচ্ছা, আশা করি তুমি মিলাতে যাচ্ছ। তুমি আশা করি লিখেছো, পজ দিয়ে ভিডিওটি। প্রথম প্রশ্নটিতে সাবজেক্ট নিতে হবে ফ্লোরেন্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন ইন ফ্লোরেন্স। ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেছিলেন। ফ্লোরেন্স হচ্ছে শহরের নাম। তিনি একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শি কেইম অফ, দেখো কেইম অফ একটি ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। তাহলে শি কেইম অফ, তিনি জন্মগ্রহণ করেছিলেন এ, কি বলা যায়, শি কেইম অফ এ রিচ ইংলিশ ফ্যামিলি। দু একটা ওয়ার্ড রয়ে যেতে পারে, আমার কারেকশনের মাঝে মাঝে রয়ে যায়, তুমি একটু দেখে নিও, আমাকে বলে দিও, স্লিপ অফ টাং হতে পারে। তো শি কেইম অফ রিচ ইংলিশ ফ্যামিলি। আচ্ছা, তিনি যে ফ্যাশনেবল পার্টিগুলো ছিল, খুবই জাঁকজমক পার্টিগুলো হতো, তাতে তিনি ভ্রমণ করতেন না। শি ডিড নট ভিজিট, তিনি ভ্রমণ করতেন না। কোথায় ভ্রমণ করতেন না? শি ডিড নট ভিজিট ফ্যাশনেবল
ফ্যাশনেবল পার্টিস। তিনি ফ্যাশনেবল পার্টিতে ভ্রমণ করতেন না। তাহলে তিনি কোথায় ভ্রমণ করতেন? তিনি লন্ডনের হসপিটালগুলোতে ভ্রমণ করতেন। তাহলে শি used to মানে অভ্যাস, অতীতে অভ্যাস বোঝাতে used to কথাটি বসে। She used to visit, তিনি ভিজিট করতে পছন্দ করতেন লন্ডন হসপিটালস। আচ্ছা, তারপর হচ্ছে লন্ডন হসপিটালে গিয়ে তিনি যে লন্ডন হসপিটালের যে রাফনেস এবং স্টুপিডিটি তাকে খুব শক করেছিল। তার জন্য কথাটা বলতে হবে যে দ্য রাফনেস রাফনেস অ্যান্ড স্টুপিডিটি 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 অফ কোথাকার অফ নাকি ইন সরি ইন দোজ হসপিটালস, ওই হসপিটালগুলোতে যে তোমার অনিয়ম এবং যে স্টুপিডিটি বোকামি শকড হার, তাকে শক করেছিল, তাকে ব্যথা দিয়েছিল, মর্মাহত করেছিল। দেখি তোমার এই কয়টা হলো, তুমি নিজেকে নম্বর দাও। দেখো 5টি আইটেম তুমি করে ফেলেছো, কারেকশন, ডবল এক্সপ্রেশন, রাইট কম্পাস, আর্টিকেলস এবং রিয়ারেন্স। এই 5টির ভিতরে তুমি কত পাইলা 25-এর ভিতর? নিজেকে একটু নম্বর দাও। এরপরে হচ্ছে তোমার পাংচুয়েশন মার্কস। দেখি পাংচুয়েশন মার্কস তোমরা কতটুকু পারো। আমি তোমাদেরকে পজ দিয়ে করার জন্য বলবো। পজ দিয়ে তোমরা আমার সাথে অ্যান্সারটি মিলিয়ে নাও ব্যাখ্যা সহকারে যে তোমার কতটা হলো আর কতটা হলো না। নিজেকে যাচাই করার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। হ্যাভ ইউ কিলড দ্য র‍্যাটস? আপনি কি ইঁদুরগুলোকে মেরেছেন? সেইড দ্য মেয়র, মেয়র সাহেব বললেন। তখন পাইকার বলবে, মানে বাঁশিওয়ালা বলবে, ইয়েস, হ্যাঁ, মেরে ফেলেছি তো। ইনভার্টেড কমা শেষ, কমা, সেইড দ্য পাইপার সাহেব বললেন, মানে বাঁশিওয়ালা বললেন। এবার বাঁশিওয়ালা বললেন, মেয়র এবং বাঁশিওয়ালার গায়ে কাহিনী, হ্যামিলনের বাঁশিওয়ালা, আশা করি সবাই জানো এটা। তো গিভ মি দ্য মানি, আমাকে টাকাটা দাও, টাকাটা দিয়ে দেন। তারপরে মেয়র সাহেব বললেন, ইউ আর আ ফুল, আপনি তো একজন বোকা মানুষ, টাকা চান আপনি। উই উইল নট গিভ ইউ, আমরা আপনাকে দিব না সো মাচ মানি, এত টাকা বাবু আপনাকে আমরা দিব না। তাহলে শেষ কথা, শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে আমার এই হচ্ছে 7 নম্বর। আশা করি তোমাদের 5টাই হয়েছে। তুমি নিজেকে নম্বর দাও, আর যে 2-1টা ভুল যায় 2-1 কমিয়ে তোমরা মার্ক হিসাব করো। এরপরে হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম কত পারা যায় দেখো, আমরা দেখি পারি কতটুকু। অ্যান্টোনিম করার ক্ষেত্রে আমরা প্রথমেই লিখবো হচ্ছে তোমার আনসার টু দ্য কোয়েশ্চেন নাও 8। আমরা যথারীতি নিয়মে একটি বক্স নিব, লিখব গিভেন ওয়ার্ড, তারপর হচ্ছে তোমার অ্যান্টোনিম, তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং। তো গিভেন ওয়ার্ড হচ্ছে কনসিয়াস, সচেতন, কনসাস, সচেতন। তো এর বিপরীত হচ্ছে আনকনশাস, অসচেতন। তাহলে আনকনশাস দিয়ে বাক্য রচনা করতে হবে যে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ মানুষ আর আনকনশাস অফ দ্য ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের গুরুত্ব সম্পর্কে মানুষই কি অসচেতন, আনকনশাস। আচ্ছা, তারপরের প্রশ্নটি রয়েছে সোশ্যাল। সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, বিপরীত হচ্ছে তোমার আনসোশ্যাল বা অ্যান্টি সোশ্যাল। অ্যান্টি সোশ্যাল মানে সমাজ বিরোধী। যেমন হি ইজ নট ইনভলভড ইন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সে সমাজবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। তাহলে অ্যান্টি সোশ্যাল এর নিচে আমরা করে দেব। আচ্ছা, নেক্সট কোশ্চেন ইজ পায়াস। পায়াস শব্দের ধার্মিক, ইমপায়াস বলতে পারো, অধার্মিক। যেমন মিস্টার রেক্স ইজ অ্যান ইম্পায়াস ম্যান।
অধার্মিক ম্যান, মানে অধার্মিক ম্যান, তিনি ধর্মকর্ম পালন করেন না, তো তিনি হচ্ছে একজন ইম্পায়াস ম্যান। ফিলানথ্রোপিস্ট, ফিলানথ্রোপিস্ট, থ্রোপিস্ট অর্থাৎ বিশ্বপ্রেমিক, বিশ্বপ্রেমিক বা মানব হিতৈষী। তো মিজানথ্রোপিস্ট বলা যেতে পারে, মিজানথ্রোপিস্ট মানে যিনি ঘৃণা করেন মানুষদেরকে, মানুষদেরকে ভালোবাসেন না, তাকে বলা হয় মিজানথ্রোপিস্ট। আর যিনি ভালোবাসেন, যিনি মানব হিতৈষী, তিনি হচ্ছেন তোমার ফিলানথ্রোপিস্ট। তাহলে আমরা মিজানথ্রোপিস্ট দিয়ে বাক্য রচনা করব। যেমন কি বলা যায় যে মিস্টার এক্স ইজ এ মিজানথ্রোপিস্ট। মিস্টার এক্স সাহেব একজন মিজানথ্রোপিস্ট, অর্থাৎ মানুষকে ভালোবাসেন না, মানুষের সাথে মানে জাস্ট মানুষকে ঘৃণা করেন এমন একজন মানুষ। আচ্ছা, এরপরে আছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের তোমার ডিফরেস্টেশন কি হলো? ডিফরেস্টেশন এটাকে তোমাকে করতে হবে অ্যান্টোনিম। ডিফরেস্টেশনের অ্যান্টোনিম হচ্ছে তোমার অ্যাফরেস্টেশন। আবারও ভুল, অ্যাফরেস্টেশন বলা হয়, ফরেস্টেশন বা অ্যাফরেস্টেশন, সরি, ডিফরেস্টেশন বললেই হয়। তো আসো আমরা বাক্য রচনা করি ফরেস্টেশন দিয়ে, যে উই শুড এনকারেজ ফরেস্টেশন। আমাদের ফরেস্টেশনকে উৎসাহিত করতে হবে, এনকারেজ করতে হবে। তো ফরেস্টেশনটাকে আন্দোলন করে দিচ্ছি। তারপরের প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার ওবিডিয়েন্ট। এটা সবার করার কথা। ওবিডিয়েন্টের হচ্ছে ডিসওবিডিয়েন্ট। ওবিডিয়েন্ট আলোচনা করি যে দ্য স্টুডেন্ট ইজ ডিসওবিডিয়েন্ট টু হিজ প্যারেন্টস। তার পিতামাতার অবাধ্য, তার পিতামাতার কথা শোনে না। তারপর প্রশ্নটি রয়েছে হচ্ছে ক্যান্ডিড। ক্যান্ডিড মানে হচ্ছে যিনি সাদা সিধা মানুষ, তাকে বলে ক্যান্ডিড বা সহজ সরল। তো এটাকে আমরা বলতে পারি অ্যারোগ্যান্ট, যিনি হচ্ছেন একটু অ্যারোগ্যান্ট টাইপের, অর্থাৎ একটু বদমেজাজি। তো মিস্টার এক্স ইজ অ্যান অ্যারোগ্যান্ট পারসন, ইজ এ পারসন অফ অ্যারোগ্যান্ট নেচার, অর্থাৎ তিনি একজন অ্যারোগ্যান্ট প্রকৃতির মানুষ, অর্থাৎ একটু বদমেজাজি টাইপের মানুষ। ক্যান্ডিডের বিপরীত হচ্ছে অ্যারোগ্যান্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে তোমার 9 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পরিবর্তন করতে হয়। তো দেখো, আনসার টু দ্য কোশ্চেন নাম। বক্সটা নিতে হবে প্রথমে, 3টি বক্স নিবা। এইভাবে বক্সে লিখতে হবে, আমি কি প্রশ্ন করো, কিন্তু বক্সে না লিখলে হবে কিনা? অবশ্যই হবে, হবে না কেন? কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হয় বক্সে করে লিখলে, ঠিক আছে? এর জন্য তোমাদেরকে আমি পরামর্শ দিই যে বক্সে করে লিখবা। তো প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে লিখবো হচ্ছে তোমার গিভেন ওয়ার্ড, তারপর হচ্ছে তোমার চেঞ্জড ওয়ার্ড, পরিবর্তিত শব্দ, তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং। প্রথম প্রশ্নটা হচ্ছে পপুলার মানে জনপ্রিয়। তো জনপ্রিয় নাউন চেয়েছে পপুলারিটি। আসলে পপুলারিটি দিয়ে বাক্য রচনা করি যে হি হ্যাজ অ্যাচিভড, সে অর্জন করেছে, এ গ্রেট পপুলারিটি, বিশাল একটি জনপ্রিয়তা অর্জন করেছে। আচ্ছা, তারপর প্রশ্নটা হচ্ছে হোপ মানে হচ্ছে আশা, এটা নাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে হোপফুল, আশাবাদী। যেমন আই অ্যাম হোপফুল অফ সাকসেস, আমি সফলতার আশাবাদী। এক্সপেক্ট, প্রত্যাশা করা। তো এক্সপেক্টের নাউন হচ্ছে এক্সপেকটেশন।
হিজ এক্সপেকটেশন তার আশা is to get GPA 5 বা GPA 4 CGPA CGPA 4 তার প্রত্যাশা আছে CGPA 4 পাওয়ার। তারপর হচ্ছে তোমার বিউটি মানে হচ্ছে সৌন্দর্য তো বিউটির চেয়েছে যে ভার্ব করা, তোমরা আগেই পড়েছো অনেকবার। বিউটিফাই সুন্দর করে তোলা, যে লেট আস বিউটিফাই আওয়ার ওয়ার্ল্ড, চলো আমাদের পৃথিবীকে আমরা সুন্দর করে তুলি, রাইট? সো কি হবে তোমার বিউটি ফাই নিচে আনলাইন করে দিবা। দ্য নেক্সট ওয়ার্ড ইজ মাদার মানে মা, এটা একটা নাউন, তোমাকে করতে হবে হচ্ছে তোমার এটার অ্যাডজেক্টিভ করতে হবে। তো আমরা জানি কোনো মাদারের অ্যাডজেক্টিভ হচ্ছে মাদারলি, যেমন কি বলা যায় যে শি হ্যাড এ মাদারলি অ্যাফেকশন, তার রয়েছে মায়ের মতো স্নেহ। আচ্ছা, তারপর হচ্ছে একটিভ মানে কর্মঠ, অ্যাক্টিভে চেয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাক্টিভই তো ওটা তোমার অ্যাক্টিভই তো অ্যাডজেক্টিভ, তো এটা অ্যাডজেক্টিভ চাইবে কেন? সম্ভবত ভুল উঠেছে, এটা অ্যাডভার্ব হবে ADV। তো আসলে অ্যাক্টিভলি অ্যাডভার্ব মানে এলয়, তাহলে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে, যেমন হি ফিনিশড দ্য ওয়ার্ক অ্যাক্টিভলি, সে সক্রিয়ভাবে কাজটি শেষ করলো। আচ্ছা, অ্যাক্টিভলি। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ তোমার ফুডের চেয়েছে ভার্ব। ফাইন, ফুড মানে হচ্ছে খাবার, তো ফিড মানে খাওয়ানো, যেমন উই শুড ফিড আমাদের খাওয়ান দেওয়া উচিত দ্য আনফেড, অনাহারীকে আমাদেরকে খাওয়ান দেওয়া উচিত, আনফিটকে ফিড করা উচিত, অর্থাৎ খাবার দেওয়া উচিত। হলো আমাদের 9 নম্বর প্রশ্ন, যেখানে আমরা আলোচনা করলাম চেঞ্জিং ওয়ার্ড। এরপরে আমাদের আছে তোমার 10 নম্বরে আমাদের গ্রামারের শেষ প্রশ্নটি, তা হচ্ছে তোমার ট্রান্সলেশন। তো প্রথমে আমরা লিখবো আনসার টু দ্য কোশ্চেন নং 10। আচ্ছা, আনসার টু দ্য কোশ্চেন নং 10, তারপর লিখে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করবো। ট্রান্সলেটটা খুবই সহজ একটা ব্যাপার, যারা টেন্স পারো, আর যারা টেন্স পারো না তাদের জন্য এটা একটি কঠিন ব্যাপার। সো আসো, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা, তাহলে ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট একটি জনপ্রিয় খেলা, সারা পৃথিবীতে ক্রিকেট অনুরাগীর সংখ্যা বেড়েই চলছে। যে তাহলে দি নাম্বার অফ ক্রিকেট ফ্যান্স ইজ ইনক্রিজিং, বেড়েই চলছে সারা পৃথিবীতে, না ইনক্রিজিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে বেড়েই চলছে। পৃথিবীর অনেক দেশেই এখন ক্রিকেটের অনুশীলন চলছে, তাহলে ক্রিকেটের অনুশীলন চলছে, তাহলে দ্য প্র্যাকটিস অফ ক্রিকেট ইজ অন, চলছে, চলছে পৃথিবীর অনেক দেশেই, ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ইন মেনি কান্ট্রিজ ইন দ্য অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশও ক্রিকেটে অনেকখানি এগিয়ে এসেছে, যে বাংলাদেশ হ্যাজ অলসো কি বলে এগিয়ে এসেছে, তাহলে কাম ফর বাংলাদেশ হ্যাজ, এখানে উন্নত হওয়া যাবে, বাংলাদেশ হ্যাজ অলসো ডেভেলপড এ লট ইন ক্রিকেট। আচ্ছা, এখন ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একটি পরিচিত নাম। নাও বাংলাদেশ ইজ এ পরিচিত নাম, তাহলে যে পরিচিত নাম, তাহলে যে কি বলা যায়, যে নোন বা ওয়েল নোন, সুপরিচিত, নোন বলতে হবে, ইজ এ নোন নেম, একটি পরিচিত নাম, ইন ক্রিকেট ওয়ার্ল্ড, ইন দা দিলে ভালো হয়, যেহেতু ওয়ার্ল্ড বলবো, ইন দ্য ক্রিকেট
ওকে? এরকম করে ভেঙে, ভেঙে তোমরা ট্রান্সলেট করার চেষ্টা করবে। এরপর দেখো যে রাইটিং পার্ট কি দেওয়া হয়েছে। 11 নম্বরে রয়েছে হচ্ছে তোমার উম অ্যাপ্লিকেশন। কি বলেছে? সরি, অ্যাপ্লিকেশন না, এটা নোটিশ। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। ধরো তুমি একটা কলেজের প্রিন্সিপাল। রাইট আ নোটিশ ফর ইউর স্টুডেন্টস অফ ইউর ইনস্টিটিউশন। তোমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি নোটিশ তৈরি করো। অ্যাস্কিং রাইটিং, লেখা আহ্বান করে ফর দ্য অ্যানুয়াল কলেজ ম্যাগাজিন, মানে বার্ষিক কলেজ ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান করে একটি তোমাকে কি লিখতে হবে? যে তোমাকে নোটিশ লিখতে হবে। অথবা এখানে দেওয়া হয়েছে রাইট এ পোস্টার কালেক্টিং ফান্ডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। বন্যা দুর্গত মানুষদের জন্য ফান্ড সংগ্রহ করে একটি পোস্টার লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কাছ থেকে যারা দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশনসটি নিয়েছো, পরীক্ষার আর অল্প কদিন বাকি আছে। 7 দিনের চ্যালেঞ্জ। তুমি যদি 7 দিন বইটি পড়ো, তুমি নিশ্চিত পাস করে যাবে। কেমন শর্ট সাজেশনস বইটি। তো সেই বইটিতে এর উত্তরগুলো রয়েছে। তোমরা নিশ্চয়ই সেখান থেকে দেখে নেবে। তারপরে হচ্ছে 12 নম্বরে দিয়েছি রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা প্রশ্ন অনেকে করে থাকো। তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার আমাদের এই নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট এগুলো আমরা কিভাবে লিখব? আমি বারবারই বলে থাকি সেটা লিখবে হচ্ছে তোমার বক্স করে লিখবে। এক পাতায় ধরানোর চেষ্টা করবে এবং তোমার পেন্সিল দিয়ে আঁকবে। ভিতরের লেখাটা লিখবে ভিতরের কলম দিয়ে। এটা হচ্ছে তোমার নোটিশ হোক, পোস্টার হোক, অ্যাডভার্টাইজমেন্ট হোক, স্লোগান হোক, যেটাই হোক না কেন। আচ্ছা, এরপর 12 নম্বরে আছে অ্যাপ্লিকেশন। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন টু গো টু স্টাডি ট্যুর। স্টাডি ট্যুরে যাওয়ার জন্য পারমিশন চেয়ে অ্যাপ্লিকেশন লিখবে। তোমরা অনেকে প্রশ্ন করে থাকো, স্যার অ্যাপ্লিকেশনটা আমরা কয় পাতায় লিখব? তোমরা এই প্রশ্নটি যারা করো তাদের উত্তরে বলব, তোমরা অ্যাপ্লিকেশনটা লিখবে হচ্ছে 1 পাতায়। যদি 2 পাতায় যায় তাতে কোনো অসুবিধা নেই। তবে 2 পাতায় লিখতেও তুমি এমনভাবে লিখবে যাতে স্যারে এক দেখায় দেখতে পারেন। যেমন তুমি একটা পেইজের মনে করো যখন বাম পাশ থেকে লেখা শুরু করলে এবং ডান পাশের পেইজে তুমি গেলে, মানে এক দেখায় যাতে স্যারে ব্যাপারটা দেখতে পারেন। এভাবে তোমরা লিখবে 2 পাতা। আর যদি কেউ এক দেখায় দেখতে না পারেন শিক্ষক, সেভাবে লেখো, তাতেও অসুবিধা নেই। তো 2 পাতার মধ্যে ধরানোর চেষ্টা করবে, এই আরকি। তো 2 পাতা যদি লেখো, চেষ্টা করবে যে ওই 2 পাতায় যেন আর কোনো প্রশ্নের উত্তর না হয়। শুধু অ্যাপ্লিকেশনের জন্য হয়, এভাবে লিখবে। আচ্ছা, এরপর আসো লেটার। তো আমি বলব যে লেটার তোমরা অ্যাপ্লিকেশন পারলে লেটারের উত্তর না করাটাই ভালো। আচ্ছা, প্যারাগ্রাফ দেওয়া হয়েছে ৩ টা। সেটা হচ্ছে ১ নম্বর সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরশীলতা বা আত্মকর্মসংস্থান, একই বা কাছাকাছি। তারপর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এরপর দেওয়া হয়েছে প্রাইস হাইক। তো ৩ টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের কমন বেঁধেছে এবং তোমরা বাসায় এটা লিখেছ। এসে দেওয়া হয়েছে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, ট্রি প্ল্যান্টেশন আর হচ্ছে এম্পাওয়ারমেন্ট উইমেন, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন। আশা করি তোমাদের ৩ টিই পড়া আছে এবং তোমরা এটা বাসায় পড়ে রেখেছ। তো এই হচ্ছে আমাদের মডেল টেস্ট বা মডেল কোয়েশ্চেন ৮। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রস্তুতি যাদের কেবল শুরু করেছো, মনে করো দেখা যায় তুমি ৫ থেকে ৬ দিন তোমার হাতে আছে। এমন যদি অবস্থা হয় বা তার থেকে ২-১ দিন যদি বেশি থাকে তো ভালো হয় আরো। তো ৫ থেকে ৬ দিনেও পড়ে পাস করা সম্ভব। এটা একটু অদ্ভুত করে শোনালেও এটাই সত্য। আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে ৫ থেকে ৬ দিন পড়েও পাস করা সম্ভব। এবং সেটা কিভাবে সম্ভব? একটি প্রপার গাইডলাইনের মাধ্যমে বা একটি প্রপার সাজেশন যদি তুমি পাও বা সেটা ফলো করতে পারো, তাহলে ৫ থেকে ৬ দিনে তোমার পাস করার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, এর জন্য তোমাকে কতিপয় বিষয় ফলো করতে হবে। ৫ থেকে ৬ দিন পরে পাস করার টেকনিক, সেটা একটু আলোচনা করি বা সেটা একটু বলি। সেটা হচ্ছে তোমার মনে করো ধরো প্যাসেজে আমাদের তো ৩ টি পার্টের পরীক্ষা হয়। প্যাসেজ, গ্রামার এবং রাইটিং। প্যাসেজে 20 মার্কস। তো এই প্যাসেজের জন্য তোমাকে বেশি টেনশন নেওয়া যাবে না। দেখো, প্যাসেজ খুবই সহজে লেখা যায়। আ জাস্ট আমার যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসটায় আ কোয়েশ্চেনের জন্য ৫ টা ফর্মুলা দেয়া রয়েছে। তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং এর জন্য ৭ টা ফর্মুলা দেয়া রয়েছে। প্যাসেজ সাধারণত পরীক্ষায় কমন আসে না। তো কমন যদি না আসে তাহলে তুমি এই যে জাস্ট ফর্মুলাগুলো যদি ফলো করো তাহলেই যথেষ্ট। তারপর মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়ার জন্য একটা মাত্র টেকনিক রয়েছে, শর্ট টেকনিক। আর সামারি রয়েছে, একটা টেকনিক রয়েছে। এই টেকনিকগুলো পড়ে গেলেই যথেষ্ট। আর যদি ৫ টা প্যাসেজ তুমি যদি শুধু দেখে যাও, মানে প্র্যাকটিসের জন্য, দেখে গেলেই যথেষ্ট। আর ৫ টা যে ৫ টা দেয়া আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ভাগ্য সুপ্রসন্ন হলে কমনও পেতে যেতে পারে। কারণ এবছর
আর ডিগ্রিতে কিন্তু প্যাসেজ কমন এসেছে। আমরা সাধারণত দেখি প্যাসেজ কমন আসে না, বাট এবছর কিন্তু কমন এসেছে। তো এই প্যাসেজ থেকে তুমি কমপক্ষে ১০ নম্বর, ২০ এর ভিতরে ১০ নম্বর একেবারে টু দ্য পয়েন্ট পেয়েই যেতে পারো এবং এতে কোনো সন্দেহ নেই। জাস্ট এই শর্ট টেকনিক, এখানে হয়তো কয় ঘন্টা, তোমাকে ২ থেকে ৩ ঘন্টা সময় তুমি বাসায় যদি একটু ব্যয় করো, তাহলেই তোমার মোটামুটি প্যাসেজের প্রস্তুতি একেবারে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে। সেটা নিয়ে টেনশনের কিছু নেই। আবার YouTube, Facebook এ তো আমার ক্লাস আছেই, সেগুলো আ দেখলে আরো আইডিয়া পাবে। তারপর তোমার মনে করো গ্রামার, আমাদের তো মূলত আ প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট এটা হচ্ছে লস প্রজেক্ট বলতে হয় অপেক্ষাকৃত। পাস করতে হলে তোমাকে গ্রামারে বেশি ফোকাস করতে হবে। এখন এই মুহূর্তে দেখা যায় রুলস অতটা পড়ার সময় নেই। তো তোমাকে বলব যে রুলসের পাশাপাশি আমি আমার যেহেতু সাজেশনসে তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে যে এই প্রশ্নের উত্তরটা কেন হলো। তো সেখান থেকে যদি পারো ব্যাখ্যাটা একটু পড়লে ভালো হয়। না পড়লে যদি তোমার এখন সময় না থাকে, তুমি ধরো সেন্টেন্স কারেকশনের জন্য ৯৩ টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই ৯৩ টি প্রশ্ন তোমরা একবার জাস্ট পড়ে যাবে যে উত্তরটা সাথে, সাথে দেওয়া আছে। স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে যেতে পারবে বা রিভাইজ করে যেতে পারবে। যেমন ডব্লিউএস কোয়েশ্চেনের জন্য ৭৫ টি প্রশ্ন রয়েছে। আ রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য ১৪১ টি প্রশ্ন রয়েছে। আর্টিকেলের জন্য মাত্র ১২ টি প্রশ্ন রয়েছে। রিঅ্যারেঞ্জ এর জন্য ৯১ টি প্রশ্ন রয়েছে। পাংচুয়েশন এর জন্য ৭ টি প্রশ্ন রয়েছে। জাস্ট এটুকু তুমি যদি পড়ে যেতে পারো, তাতেই তোমার পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তারপরে সিনোনিম অ্যান্টোনিম তো একটু কঠিন বিষয়। তো এখান থেকে ১৫০ টা সাজেশনস দিয়েছি। এখানে একটু কষ্ট করতে হবে সিনোনিম অ্যান্টোনিম। চেঞ্জিং ওয়ার্ডের জন্য ১০০ টি শব্দ দিয়েছি আর ট্রান্সলেশন ১১ টি। তো এটুকু পড়লেই তোমার কোনো টেনশন নেই। জাস্ট এই তুমি যদি রুলস না পড়তে পারো, বিগত বছরের প্রশ্ন নাও পড়তে পারো, তুমি জাস্ট এই যে আমি তোমাকে যে আমার বইতে যে সাজেশনস গুলো দিয়েছি, এইগুলো প্রথমত কমপ্লিট করলেই তোমার জন্য যথেষ্ট। আর যদি সময় পাও তাহলে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো। বাট এই যে প্রশ্ন আমি সাজেশনস গুলো দিয়েছি, এগুলো পড়লে কিন্তু যথেষ্ট। তুমি যদি মনে করো প্রত্যেকটি আইটেমের উপর আ আ প্রতিদিন যদি ২ টি গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করো, তাতে কিন্তু ৫ থেকে ৬ দিনের বেশি লাগার কথা না। ৯৩ টি বাক্য। ধরো তুমি ১ বসায় না পারো, কমপক্ষে ২ বসায়, অর্থাৎ ২ থেকে ৩ ঘন্টার মধ্যে ৯৩ টি প্রশ্ন তোমরা যারা শেষ মুহূর্তে পড়ছো, জানোই তো শেষ মুহূর্তে একটু বেশি ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে পড়াটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট। কারণ আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো আমরা শেষ মুহূর্তে মোটামুটি যে পড়াশোনাটা করি, এটা অনেক ইফেক্টিভ এবং এই সময়ে অল্প পড়েও ভালো রেজাল্ট করা সম্ভব। সো আমি বলব তোমরা যদি এই মনে করো এক বসায় ৯৩ টি বাক্য হয়েই যেতে পারে। খুবই কঠিন বিষয় না। জাস্ট স্কেল চেপে ধরে তুমি মুখস্থ করে নিতে পারো। তারপরে এই যে প্রশ্নগুলো আছে, যেমন ডব্লিউএস কোয়েশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেলস, এগুলো পড়তে পারো। তো এখানে তোমার মনে করো যে ৯ টা আইটেম, আমার মনে হয় ৪ থেকে ৫ দিনের মধ্যে রিভাইজ করা অবশ্যই সম্ভব। মানে পড়ে একবার রিভাইজ করাই সম্ভব। এরপর রাইটিং পার্টের কথা বলি। রাইটিং পার্ট যদি আমাদের লস প্রজেক্ট, কারণ লস প্রজেক্ট এ কারণে বলছি যে রাইটিং পার্টে আমরা যেমনটি উপস্থাপন করি, দেখা যায় সেই অনুরূপে আমরা অনেক সময় নম্বর পাই না। এর জন্য রাইটিং পার্টকে আমি বরাবরই লস প্রজেক্ট বলে থাকি। তারপরও রাইটিং পার্টে ৩৫ টা নম্বর রয়েছে। আমাদের টার্গেট থাকবে যে গ্রামারে ৪৫ এর ভিতর যেন আমরা কমপক্ষে ২৫ নম্বর অবশ্যই পাই। তুমি যদি এই সাজেশনসটুকু কমপ্লিট করতে পারো, তুমি কমপক্ষে 35 প্লাস নম্বর নিশ্চিত পাবে। সেটা আমি তোমাকে বলতেই পারি। সো তারপরও দেখা যায় আমরা যেমনটি পড়ি, পরীক্ষায় হয়তো 100% পারফর্ম করতে পারি না। কিছু আমরা ভুলে যাই, কিছু হয়তো ভুল হয়। তো সার্বিকভাবে আমাদের এখান থেকে ২৫ নম্বর যদি আমরা পাই, ৪৫ মার্কসের উত্তর করে যদি আমরা ২৫০০ পেতে পারি, তাতেও কিন্তু আমাদের একটা পাশের গন্তব্য তৈরি হবে। সো আমি বলব যে ৪ থেকে ৫ দিনে তুমি জাস্ট এই প্রশ্নগুলো কমপ্লিট করলেই তোমার কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে। তো এখানে যদি ২৫ বের করতে পারো আর এই প্যাসেজ থেকে ১০ অবশ্যই বের করতে পারবে। ২৫ আর ১০ ৩৫, তারপরে রাইটিং এ তুমি যা পাও। তো রাইটিং এর জন্য তোমাকে বলব খুবই শর্ট একটি সাজেশনস আমি দিয়েছি। তোমার ধরো প্যারাগ্রাফের জন্য ২ টো ফর্মুলা পড়ে গেলেই যথেষ্ট, কমন না বাদলেও হবে। তুমি লিখতে পারবে ২ টো দিয়ে। অথবা তোমার মনে করো মাত্র তুমি যদি টেকনিক ফর্মুলা অবলম্বন করতে না চাও, ৫ টা 3 স্টার দেওয়া রয়েছে। ৫ টা, প্রথম ৫ টা পড়ে গেলে যথেষ্ট। এসের জন্য ৪ টা, আর রাইটিং এর জন্য ৫ টা দিয়েছি। লেটারের জন্য ৫ টা দিয়েছি। পোস্টারের জন্য ৫ টা দিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট ৪ টা, নোটিশ ৪ টা। জাস্ট এই শর্ট সাজেশনসটুকু প্রতিদিন যদি তুমি অল্প, অল্প করে পড়ে ফেলতে পারো, তাতেও হবে। আমার যে সাজেশনসের আ আ মাত্রাটা আমি তোমাকে ধারাবাহিকভাবে যেটা দিয়েছি, তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এতগুলো পড়তে পারব না, তাহলে বলব তুমি প্রথম ৩টাও যদি পড়ে যাও, তাতেও তুমি কমন পাবে। তবে রিস্ক এড়ানোর জন্য আমি যে এই যে যেগুলো সাজেশনস আমার দিয়েছি, ৫ টা, ৫ টা, ৫ টা, ৪ টা এরকম করে যদি পড়ে যেতে পারো, রিস্ক কমে যায় এবং ঝুঁকি থাকে না। এই ৫ টা করে পড়লেই রাইটিং পার্ট, ঝুঁকি কিন্তু কেটে গেল।
আর যদি তুমি আরও একটু মনে করো যে তুমি পারছো না, তাহলে প্রথম ৩টে পড়ে যাও, তাতেই যথেষ্ট। তো এই আইটেমগুলো তোমার মনে করো ৫ থেকে ৬ দিনে কমপ্লিট করাটা বেশি কঠিন কিছু না। প্রিয় শিক্ষার্থীরা, এর জন্য তোমাকে বলেছি যে ৫ থেকে ৬ দিন বা ৭ দিন যদি সময় পাও ভালো হয়। এই সময়ের মধ্যে পাস করতে হলে তোমার দরকার একটা সঠিক গাইডলাইন, সঠিক একটি সাজেশনস, এবং সেই সাজেশনসটি আমি তোমাদের জন্য রুটিন প্রকাশের পরে আমি বের করেছি, এবং সেটা তোমরা যদি নিতে চাও, এই অল্প সময়ের মধ্যে যদি পাস করতে চাও, তাহলে ৳৪০০ খরচ তোমাকে করতে হবে। জাস্ট শেষ মুহূর্তে এই সুন্দর গাইডলাইন এবং এই সাজেশনসটি তুমি ফলো করলে তুমি নিশ্চিত পাস করে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। সো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে তুমি এই সাজেশনস বইটি এখনই অর্ডার করে ফেলো, এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে অতি দ্রুত সময়ের মধ্যে তোমাকে বইটি পৌঁছে দিতে পারি। সো বইটি তুমি যদি হাতে পেয়ে ৫ থেকে ৬ দিন বা ৭ দিন যদি সময় পাও আরও ভালো। তুমি যদি পড়তে পারো এবং একটু এই শেষ সময়ে প্রতিদিন কমপক্ষে দিনের ভাগে ৩ ঘন্টা, রাতের ভাগে ৩ ঘন্টা কমপক্ষে সময় যদি দিতে পারো, তাহলে তুমি নিশ্চিত পাস করে যাবে। সো এখন আর দেরি কেন? দেরি না করে আমি বলব তোমরা অবশ্যই বইটি তাৎক্ষণিকভাবে অর্ডার করে ফেলো। সময় যেহেতু যতটা আছে এর মধ্যে এই মধ্যে তুমি যদি ইউটিলাইজ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আ আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো। তো অনেক কথা বললাম। তো শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তুমি এই সাজেশনস বইটি হতে পারে তোমার পাশের। বলব যে পাস করার যে টিকিট সেটা। সো অবশ্যই তুমি এটা সংগ্রহ করতেই পারো। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, যাওয়ার আগে বলব তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। তোমাদের কাছে রিকোয়েস্ট। অনেক কষ্ট করে ক্লাসগুলো করছি তোমাদের জন্য। তো শেয়ার একটু করবে, এটা দাবি করতেই পারি। কারণ শেয়ারটা করলে যেটা হয় যে তোমার আরও অনেক বন্ধুরা কিন্তু এই ক্লাসটি পেতে পারে। খুবই আফসোসের ব্যাপার হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় অনেকে আমার ক্লাসগুলো শেষ সময়ে এসে পায়। কিন্তু খুব ভালো হতো সে যদি আগে থেকে ক্লাসগুলো পেত, তাহলে হয়তো সে অনেকটাই উপকৃত হতো। এটা অনেকে আক্ষেপের স্বরে বলে থাকে। তাই শেষ পর্যন্ত যারা এখনো আছো ক্লাসের, আমি বলব প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও। এ কথা বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।